আসসালামু আলাইকুম। 1956 সালে আমার বাবা জাপানে একটা বৃত্তি নিয়ে 2 বছর ছিলেন। সেখান থেকে উনি 2 বছর পরে যখন দেশে আসেন, তখন ওনার সাথে অন্য আরও এক ভদ্রলোক গিয়েছিলেন। তো ওনারা সবাই যখন দেশে আসে তখন তো শিপে মালপত্র আসতো। তো দীর্ঘদিন অপেক্ষার পর শিপিং কর্পোরেশন থেকে যখন 2টা লাগেজ আসলো, তো 2টা লাগেজই আমাদের বাসায় উঠলো। সেই তখন তো আমি জন্ম হইনি, মার কাছে শোনা। তো একটা বাক্স থেকে বের হলো নানা রকম বিদেশি স্যুট, কোট, ভালো গরম কাপড়, জুতা, মাফলার, সব জাপানিজ ছাতা ইত্যাদি। সেটা ছিল আব্বার অধীনস্থ যে অফিসারটা ছিলেন ওনার বাক্স। আর যখন আমার বাবার বাক্সটা খোলা হলো, সেখান থেকে বের হলো সব মাকু, জুট মিলের নানা রকম যন্ত্রপাতি, ব, লুম ক্যাম্পস ইত্যাদি। তখন আমার আম্মার আক্ষেপ হলো যে মানুষের বাক্সে কত সুন্দর সুন্দর জিনিস, আর আমাদের বাক্সে আসছে সব লোহা লক্কর। সেই লোহা লক্কর যে বাংলাদেশের শিল্পায়নে যে কত বড় ভূমিকা ছিল, সেটা আমি পরবর্তী সময়ে জেনেছি, বুঝেছি। বাংলাদেশ তখন 172টা জুট মিল চলতো। সমস্ত জুট মিলসের মেশিনারি যন্ত্রগুলি ইংল্যান্ড থেকে, হেনরি লিপস কোম্পানি থেকে আসতো। লুটন থেকে মেশিনারি পার্টসগুলি রিপেয়ার হতো। বাবা সেই জাপান থেকে প্যাটেন্ট রাইট বিজনেস করতেন। উনি বাংলাদেশে এসে সুতা দিয়ে এবং আইলেট দিয়ে একটা জুট মিলের যন্ত্রাংশ তৈরি করলেন, যেটা নাকি আগে ইংল্যান্ড থেকে যেত, সেটা বাংলাদেশে কুটির শিল্পী হিসাবে তৈরি করে অনেক প্রসিদ্ধ লাভ করেন। এবং সমস্ত জুট মিলসের মালিকগণ আব্বাকে পীরের মতো শ্রদ্ধা করত। এমনকি লতিফ বাওয়ানি, করিম জুট মিলের করিম সাহেব, বাওয়ানি ফ্যামিলি, এরা সবাই আমাদের লালবাগ বাসায় এসছে। এবং মিস্টার চালান নামে একজন শিয়ালকোটের ব্যবসায়ী, উনি প্রত্যেক বছর ইন্টারকন্টিনেন্টাল থেকে গাড়ি পাঠিয়ে আমাদেরকে নিয়ে ঢাকা শহরে টয়োটা করোলা দিয়ে ঘোরাতো। আমি তখন ভাবতাম, তখন আমি ছোট ছিলাম, যে এই একটা লোককে এত সম্মান মানুষ কেন করে, কেন ওনাকে নিয়ে এত বেশি সময় দেয় ওরা। তো একদিন বাবা আমাকে নিয়ে গেলেন আদমজি জুট মিলে। আদমজি জুট মিলসের যে আদমজি নগরে যে জুট মিল ছিল, সেই জুট মিলের যিনি জেনারেল ম্যানেজার, উনি গেট থেকে আমাদেরকে ওনার নিজস্ব গাড়িতে ওনার অফিসে নিয়ে যায়। যাওয়ার পরে আমি তো অবোধ শিশুর মতো পাশে বসা। তো জিএম সাহেব আব্বাকে বলছেন, উনি সমস্ত কথাই ইংলিশে বলছেন, কিন্তু উনি ছিলেন পাঞ্জাবি। তো উনি বলতেছিলেন যে জুট মিলসগুলা কেন আমরা নদীর পাড়ে প্রতিষ্ঠিত করব। তখন আমার মনে হয় জুট মিলগুলা সবেমাত্র ভিত্তি স্থাপন হচ্ছে। তো উনি বললেন যে শীতলক্ষার পাড়ে যদি জুট মিলগুলি তৈরি হয়,
তাহলে নদীপথে জুট আসবে এবং নদীপথের এটা ট্রান্সপোর্টেশন খরচটা খুব কম হবে এবং তখন নৌকা দিয়েই সমস্ত জুটগুলি আসতো। তো ওনার কথা মতে আশকারি জুট মিল, নবারুণ জুট মিল, এইগুলা জুট মিলগুলা ওই এলাকায় তৈরি হতো। ওখানে আরেকজন বাঙালি ভদ্রলোক ব্যবসায়ী করতেন পাকিস্তানের দেশে কন্টেস্ট করে। ওনার নাম ছিল গুলবক্স ভুইয়া। গুলবক্স ভুইয়া একমাত্র বাঙালি ছিলেন যিনি গুলবক্স টেক্সটাইল মিল করেছিলেন, জুট মিল করেছিলেন পাকিস্তানি লোকদের সমপর্যায়ে। তা আব্বা গুলবক্স ভুইয়া সাহেবকে অনেক শ্রদ্ধা করতেন, উনি বয়সে বড় ছিলেন এবং গুলবক্স ভুইয়াকে আব্বা অনেক রকম মেশিনারিজ ইম্পোর্ট করার জন্য সাহায্য করতেন এবং উনি ওনার জুট মিল প্রতিষ্ঠিত করে দেন। সেকেন্ডলি আরেক ভদ্রলোক ছিল হাজি কামাল সাহেব, কামাল টেক্সটাইল, উনিও আব্বাকে যত শ্রদ্ধা করতেন। তো এত প্রসিদ্ধময় এক লোক, এত বেশি ওনার পার্সোনালিটি ছিল, তো উনি কখনো কোনোভাবে কোনো লোকের অধীনস্থে কোনো রকম চাকরি বাকরি উনি করতেন না। শেষ সময় উনি ওনার দুই বন্ধু নিয়ে একটা টেক্সটাইল মিল করে, ন্যাশনাল টেক্সটাইল মিল তেজগাঁতে ছিল। ওখানে পার্টনার হিসেবে হাশেম সাহেবকে নিলেন, হাশেম ইলেকট্রিক্সের মালিক। তারপর বসির সাহেব ছিলেন একজন চকবাজারের শ্রেষ্ঠ ব্যবসায়ী, ওনাদেরকে নিয়ে একটা টেক্সটাইল মিল করল। সেই টেক্সটাইল মিলটা জিয়া রহমানের আমলে স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তিগুলি হাসনাত এবং তার ভাইরা মিলে সেটা ফিনিক্স নামে একটা ইন্ডাস্ট্রি করে আমাদের এই ইন্ডাস্ট্রিটা ওরা বাজেয়াপ্ত করে নিল। আমি সেই টেক্সটাইল মিলের কিছু মেশিনারিজ নিয়ে নিজের গ্রামে প্রতিষ্ঠিত করলাম ন্যাশনাল টেক্সটাইল মিল। আমি যখন এই পাওয়ার লুমসগুলো প্রতিষ্ঠিত করে ওখানে ব্যবসায় আরম্ভ করি, তখন আমি একমাত্র ওই এলাকার পাওয়ার লুম সেট আপ করি এবং আমার সঙ্গে ছিলেন মতিন মাস্টার। উনি দুপতারা হাই স্কুলের উনি টিচার ছিলেন। উনি আব্বার প্রচেষ্টায় উনি নবারুণ তাঁত শিল্প তৈরি করেন। তো বাংলাদেশ টেক্সটাইল এবং জুট মিল সম্বন্ধে আব্বার ধারণা ছিল যে আমি সমস্ত টেক্সটাইল এবং জুট মিলসগুলির পরিদর্শন করে এদের একটা কমিটি তৈরি করব এবং আমি এদেরকে নানা রকম সাহায্য সহযোগিতার জন্য আমি ওদের কাছে বড় হব, ওদের সঙ্গে বড় হব। আমি দেখলাম যে আমার টেক্সটাইল মিলে ইলেকট্রিসিটি বিল আসে 14,000 টাকা, অথচ আমার পাশের একটা টেক্সটাইল মিল আমার চেয়েও বেশি সংখ্যক লুম, আমার চেয়ে বেশি সংখ্যক ওদের ইলেকট্রিসিটি কনজিউম, ওদের বিল 7,000 টাকা কেন হয়? এই নিয়ে আমি সেই বিদ্যুৎ অফিসে গিয়ে বসলাম। সেই জেনারেল ম্যানেজার সাথে বিদ্যুৎ অফিসের বসে যখন কথাবার্তা বলি, তখন ওরা বলে যে আপনি তো লাইনম্যানের সাথে লাইন করে আসেন নাই, সুতরাং আপনার কোনো কথাবার্তা আমরা শুনবো না। তা আমি বললাম, একজন এলাকার ম্যানেজার, প্রতিষ্ঠিত ম্যানেজার, তার সাথে কথা বলবো আমার বিল কেন বেশি আসে, আমার বিল কেন এত অল্প ইয়েতে আসে, অল্প অল্প কনজিউমে এত টাকা বেশি কেন? তখন লাইনম্যান, আমাদের স্থানীয় একটা ছেলে, সে ওরা ওই লাইনম্যান ঘুষ খেত, মানে ইলেকট্রিসিটি বিল যার বেশি হতো মিটারের কারসাজি করে তার মিটার কমায় দিত। তখন আমি দেখলাম যে আজকে যদি ইলেকট্রিসিটিতে ঘুষ দিয়ে দেওয়া হয়, যদি কাস্টমসের ঘুষ দেওয়া হয়, তাহলে আমার যে ব্যবসার যে আয়, সেই আয়ের বেশিরভাগ অংশ অন্য লোক খেয়ে যাবে।
আমি আমার লুমগুলা আর বেশি দিন চালাতে পারি নাই। দ্বিতীয় আরেকটা বিশেষ কারণ ছিল, আমি যখন আমার পাওয়ার লুমে কটন প্লাস পলিস্টার এই দুইটা মিক্সিংয়ে আমি একটা সিনথেটিক ফাইবার তৈরি করি, সেটার উদ্যোক্তা আমিই ছিলাম। কারণ তখন গেঞ্জির থেকে আসতো পলিস্টার সুতা, আর আমার কটন সুতার মাঝখানে সংমিশ্রণে আমি একটা কটন পলিস্টার মিশিয়ে একটা কাপড় তৈরি করি, যেটা অনেকটা সিনথেটিক ফাইবার হলেও ওইটা ট্রেট্রনের মতো কোয়ালিটি হতো। এখন সেটা বাজারে খুবই প্রসিদ্ধ লাভ করলো এবং রাতারাত ইসলামপুরের 2-3টা মিলের সাথে আমার দোকানদারের সাথে কন্ট্রাক্ট হলো। তারা আমার 1 বছরে যত প্রোডাকশন আমার হবে তা একটা নির্ধারিত দামে ওরা আমার কাছ থেকে নিবে বলে একটা অঙ্গীকারবদ্ধ হলো। আমি ওদের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে যখন আমি প্রোডাকশনে যাই, তখন জিয়া রহমানের আমলে গার্মেন্টসগুলি প্রতিষ্ঠিত হলো এবং গার্মেন্টসের মালিকরা 1/4 মাল ওরা ব্ল্যাক মার্কেটিং করে ইসলামপুরে বিক্রি করত। তাতে আমি দেখলাম যে আমাদের দেশের যে র মেটেরিয়াল, যে সমস্ত সুতা, কাপড়, রং আমরা কস্ট করে যা দেখলাম, আমাদের প্রতি গজ প্রতি 22 টাকা থেকে 24 টাকা পড়ে, এবং আমরা যদি সেটা 28 টাকা থেকে 30 টাকা না বিক্রি করি তাহলে আমাদের লাভ হয় না। অন্যদিকে আমাদের এই প্রোডাকশনটা সপ্তাহান্তের 5,000 গজ 6,000 গজ প্রোডাকশন করতে গেলে আমাদের সপ্তাহ সময় লাগে, যেহেতু আমাদের লুম কম, সবসময় ইলেকট্রিসিটি থাকে না। কিন্তু গার্মেন্টসের মালিকরা এক রাত্রে 3-4 ট্রাক মাল ইসলামপুরে সাপ্লাই দিত এবং সেটার দাম চলে আসছিল 28 টাকা থেকে 30 টাকা। এখন জাপানিজ, কোরিয়ান মাল 30-35 টাকা হোলসেল প্রাইসে পাওয়া যায় এবং এক রাত্রে 2 ট্রাক মাল ইসলামপুরে ঢুকানো যায়। সেখানে আমাদের লোকাল প্রোডাক্টটা কীভাবে টিকবে? আমরা আর 1 বছর 2 বছরে কোনো লাভের অংশ দেখলাম না। দিনে দিনে আমরা ক্ষতির তলে পড়তে গেলাম। ব্যাংক লোন, ইন্টারেস্ট, নানা রকম সমস্যায় আমি প্রায় পাগল। আমি সেই সমস্ত জুট মিলের যত, টেক্সটাইল মিলের যত মেশিনারি যা ছিল সব আমি লক আপ করে লিবিয়ায় চাকরি চলে আসি। ভাবলাম যে ইকুইটি দিয়ে আমার মার সম্পত্তি বন্ধক রেখে আমি 14 লক্ষ টাকা আমি ব্যাংক থেকে নিয়েছিলাম, আমার যদি ইন্টারেস্ট প্রত্যেক মাসে 7 থেকে 8 হাজার হয়, তাহলে আমি এক কাজ করি, 12,000 টাকার চাকরি নিয়ে আমি লিবিয়া চলে আসি, আমার ব্যাংক ইন্টারেস্টও দিতে পারবো, আমার মিলটাও ঠিক থাকে। কিন্তু তার হয়ে উঠল না। না ওঠার কারণ, আমাদের যে সম্পত্তিটা আমরা ব্যাংকে ইকুইটি দিয়েছিলাম সেটার দাম ছিল প্রায় 30 লক্ষ টাকা। এখন সেটা বিক্রি করার জন্য আমি আমার মাকে বললাম যে, মা, আর তো চলতে পারতেছি না, আমরা জায়গাটা বিক্রি করে ব্যাংকের টাকাটা কভার করে দিই। সেই ব্যাংক, সোনালী ব্যাংক, যারা আমাদের মর্গেজ রেখে টাকা দিত, আজকে ব্যাংকগুলো শূন্য হয়ে গেছে, তাতে টাকা নাই। আমি মাথায় ঢুকে না, ব্যাংকে টাকা থাকে না কিভাবে? তাদের কাছে তো একটা ব্যাংকের যদি 50 লক্ষ টাকা নেই, তো ব্যাংকে তো 1 কোটি টাকা সম্পত্তি বন্ধক রেখে 50 লক্ষ টাকা দেবে, তাই না? এটাই তো জেনে আসছি। সেইখানে এখন কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোপাট হয়ে গেল। কিভাবে হলো, কেন হলো, কে কে করলো, এ তো সব রেকর্ড আছে, সব কাগজপত্র আছে, সবাই আছে, সবাই জানে। কিন্তু বিচারটা করবে কে? সেই বিচারটা করার লোক কোথায়? ধন্যবাদ।